আজকে যে আপনি সাক্ষাৎকারগুলো দিয়েছেন, কিভাবে এই জার্নিটা শুরু হয়েছে এই বিষয়টা একটু যদি বলতেন। আমি সবার আগে সালাম জানাই দেশবাসীকে, যারা আমাকে এতটা সাপোর্ট করে যাচ্ছেন। সেই সাথে স্পেশালি থ্যাঙ্কস জানাই যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন বা সহযোগিতা করছেন। এই মুহূর্তে আমি মনে করি সবার সাপোর্টটা আমার জন্য খুব বেশি দরকার, যদি আমি সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে চাই। তো সবাইকে ধন্যবাদ, সালাম, শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। তো যেটা আপনি প্রশ্ন করেছেন যে আসলে এই জার্নিটা কীভাবে শুরু হলো, আমি সেটা বলবো। যে যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমি ফার্স্ট টাইম ইত্যাদি যে প্রোগ্রামটা সেটা দেখি, দেখার পর মোটামুটি সেটা আমার কাছে ভালো লাগে। আসলে তখন তো ওই বয়সটা হয়নি বোঝার মতো। আর যেটা আমাকে স্টেজে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করছে, যিনি আমাকে সাহায্য করেছেন, তিনি হলেন আমাদের গ্রামেরই একজন শ্রদ্ধেয় মজিদ ভাই। তিনি প্রথম আমার গান লিখে দেন, যেহেতু আমি গান দিয়ে শুরু করেছিলাম। তা গান দিয়ে শুরু যখন হয়, গানগুলো যখন তিনি লিখে দেন, আমি স্টেজে উঠি এবং আমার সাহসটা বেড়ে যায়। মঞ্চে ওঠার জন্য যে একটা সাহস লাগে, সেটা কিন্তু তার মাধ্যমেই শুরু হয়। এরপরে এলাকা পর্যায়ে যে প্রোগ্রামগুলো হয়, ছোটোখাটো যেটাই হোক না কেন, তখন সিনিয়র ভাই ব্রাদাররা উপস্থাপনা করতেন। ওই জিনিসটা ভালো লাগতো যে আসলে উপস্থাপনা করছেন, এটাও তো একটা জিনিস। আসলে তখন ওই জিনিসটা ভালোভাবে বলতে পারতাম না, এটাকে উপস্থাপনা বলে নাকি ধারাভাষ্যকার বলে বা ধারা বিবরণী বলে। আর তখন ভালো লাগতো। আর যখন আমি কলেজে আসি, মোটামুটি মাশাআল্লাহ বোঝার একটা যে বয়স হয়েছে, তখন আরও বেশি ভালো লাগাটা কাজ করে। এছাড়াও আমাদের কুড়িগ্রাম জেলায় যে প্রোগ্রামগুলো হতো, আশপাশে হলে আমি চেষ্টা করতাম পরিবারকে ফাঁকি দিয়ে সেই প্রোগ্রামগুলোতে যাওয়ার জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট যেটাই বলেন এখন, যাওয়ার জন্য পরিবার থেকে আমাকে তেমন পারমিশন দেওয়া হতো না। তারপর অনেক সময় তাদেরকে না বলে অজান্তে চলে যেতাম, কলেজ ফাঁকি দিয়ে চলে যেতাম। আজ আমি অন ক্যামেরায় বলছি, অনেক সময় আমাকে বাড়ি থেকে এর জন্য বের করে দেওয়া হয়েছে। আমি মামার বাড়িতে থাকতাম। এছাড়া আমার দূর সম্পর্কের এক মামা আছেন, তার বাসা আমার বেশি থাকা হতো, মনির হোসেন। তো সেখানে থাকা হতো। আসলে এর মূল কারণ ছিল একটাই, যদি আমি গান করতাম, কিন্তু গানের প্রতি যতটা না ভালোবাসা ছিল, কিন্তু উপস্থাপনার প্রতি আমার টানটা বেশি ছিল। যেখানেই যেতাম, যখনই মানুষ উপস্থাপনা করতো, আমি হয়তো বা সেখানে সিঙ্গার হিসেবে যেতাম, ইনভাইট হতাম। কিন্তু আমি দেখতাম যে কীভাবে আসলে কথা বলে, কীভাবে উপস্থাপনা করে। এই কথাগুলো প্রতিটা মুহূর্তে আমি নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করতাম, শেখার চেষ্টা করতাম। এবং সেখান থেকে অনুপ্রেরণাটা আসলে শুরু হয়। আর তারপরে যখন আমি পড়ালেখা কমপ্লিট করে গাজীপুরে আসি 2016 সালের শেষ প্রান্তে, এরপরে যখন অনুষ্ঠানগুলো আমি গাজীপুরে শুরু করি, ব্যাপক সাড়া পাই। তারপরে চলছে, আপনারা যা দেখছেন, ইতিমধ্যে কয়েকটা টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিয়েছেন, সময় টিভি, আর টিভি, মোহনা টিভি, চ্যানেল এস, আরও অনেকগুলো। আমি বলবো যে 12 থেকে 13টা ইতিমধ্যে আমার কাছে এসেছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। এটা আমি মনে করি বড় একটা প্রাপ্তি আমার জন্য। যে এভাবে যদি চলতে থাকে, আপনাদের যদি সাপোর্টগুলো এভাবে অনবরত থাকে, আমার বিশ্বাস খুব সহজে আমি বাংলাদেশের টপ সারির একজন উপস্থাপক হতে পারবো। তবে আপনাদের উপর বিশ্বাস রেখে এই কথাটা আমি বলছি, কারণ অডিয়েন্সের সাপোর্ট যদি থাকে, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, করছেন, এটা আমার খুব আত্মবিশ্বাস। হুবহু হানিফ সংকেতের মতো এটা বলে, এটাকে কিভাবে আপনি দেখছেন? এটা কি পজিটিভ, না আপনার নিজের কাছে বিষয়টা ভালো লাগে না বিরক্ত লাগে আপনার কাছে? না, এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন হয়ে গেল মনে হয় আমার জন্য। আমি সর্বপ্রথম হানিফ সংকেত স্যারকে স্যালুট জানাবো। তাকে কখনো দেখিনি, তবে দেখার খুব ইচ্ছা। ম্যাক্সিমাম টিভি প্রোগ্রামগুলোতে বা টিভি যে সাক্ষাৎকার হচ্ছে, তারা কিন্তু আমাকে এই প্রশ্নটা করে যাচ্ছেন যে আসলে আপনি কি হানিফ সংকেত স্যারকে দেখতে চাচ্ছেন বা দেখা করতে চাচ্ছেন বা দেখা হয়েছে? আসলে তারা যখন এই প্রশ্নটা করেন, আমার কিন্তু কতটা যে কষ্ট লাগে বা আমি আসলে ইমোশনালভাবে আঘাতপ্রাপ্ত হই, এটা আমি বোঝাতে পারবো না। কারণ যাকে ঘিরে আমার এই আয়োজন, যাকে কেন্দ্র করে অনুকরণ করে আমার উঠে আসা এবং উপস্থাপনা আমার একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়িয়েছে, একটা পেশায় পরিণত হয়েছে, আর তাকে কেন দেখতে চাবো না? অবশ্যই তিনি কাঙ্ক্ষিত পারছেন, তার সাথে দেখা হওয়া মানে আমি মনে করবো যে আমার স্বপ্ন অনেকাংশে পূরণ হয়ে গেছে। যেদিন হানিফ সঙ্গে ছাড় আমার উপস্থাপনাগুলো দেখে বিন্দু পরিমাণ তার কাছে ভালো লাগবে, আমাকে ইনভাইট করবেন এবং তার পাশে দাঁড় করিয়ে দুই একটা কথা শোনার জন্য আমাকে অনুমতি দিবেন, আমি মনে করবো আমি গর্বিত, আমি সফল, আমি সাকসেস। ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা এখন যেহেতু ধ্যান, জ্ঞান, নেশা, পেশা পুরোটাই এটা হয়ে গেছে, তো অবশ্যই আমি বলবো যে উপস্থাপনাটাই আমি পেশা হিসেবে বেছে নিতে চাচ্ছি। যদিও আমি শিক্ষকতা পেশায় আছি, একটা স্কুল উপদেষ্টা হিসেবে আছি, আপনি কিছুক্ষণ আগে যেখানে গিয়েছিলেন, এবং আমার একটা কোচিং সেন্টার রয়েছে 5 থেকে কলেজ পর্যন্ত। মাশাআল্লাহ সব কিছুই ভালো চলছে, কিন্তু এর মধ্যেও কেমন জানি উপস্থাপনা যে বিষয়টা প্রতিটা মুহূর্তে আমাকে হিট করে, নাড়া করে, যে ভালো কিছু করতে হবে, দেখাতে হবে। মানে রাতের ঘুম যেটাকে তাড়া করে দেয়, সেটাই। একটা কথা আছে না যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। বিলিভ করুন যে আসলে এই প্রেজেন্টেশন আমাকে টোটালি ঘুম থেকে বিরত করে ফেলেছে। আমি রাত্রে যখন ঘুমাই, যখন কোনো ছন্দের কথা মনে হয়, কোনো সাক্ষাৎকারের কথা মনে হয়, তখন আমি উঠে ডায়েরিতে লেখার চেষ্টা করি, নোট করার চেষ্টা করি, আগামীকাল কী বলবো, এই চ্যানেলে কি বলবো, এইগুলোই। মানে প্রতিনিয়ত এই জিনিসগুলো নিয়ে আমার ভাবনা চলছে। পেশা হিসেবে উপস্থাপনা কতটুকু নিরাপদ পেশা, এবং আপনার কি ফাইনালি কি এই ধরনের চিন্তা ভাবনা আছে কিনা যে উপস্থাপক হিসেবে নিজেকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, এরকম কি চিন্তা ভাবনা আছে? অবশ্যই, যেভাবে আপনারা এগিয়ে আসছেন,
আমি সবচেয়ে এই জিনিসটা বিশ্বাস করি, যারা মিডিয়া পার্সন রয়েছেন আপনারা চাইলে একজন ব্যক্তিকে একবার জিরো থেকে হিরো বানাতে পারেন, আবার দেখা যায় রাতারাতি আপনারা হিরো থেকে জিরো বানাতে পারেন। তা আপনারা যেভাবে এগিয়ে আসছেন, যেভাবে আমাকে সাপোর্ট করছেন বা আমার কথাগুলোকে আপনারা পছন্দ করছেন বিধায় তো আমার কাছে আসছেন, এটা বিশ্বাস। তা সেখানে ভালো কিছু তো ঘটবেই, কিন্তু যে আরেকটা প্রশ্ন করেছেন যে কখনো কি বিরক্ত হন নাকি, না বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেকেই হয়তো বা যাওয়ার পর যেভাবে রিসিভ করেন, যে একটা ভালো একটা জায়গা দেন বসার জন্য, কথা বলার জন্য একটা মাধ্যম করে দেন, তো এর থেকে আর প্রাপ্তি কী হতে পারে? যে এত লোক, সিনিয়র জুনিয়র এত লোক থাকেন ভিআইপি, তাদের সামনে মঞ্চে উঠে কথা বলা, তারা পারমিশন দিচ্ছেন, পাশে বসিয়ে রাখছেন, কথা বলছেন, এর থেকে আর ভালো কিছু তো মনে হয় না যে আসলে আশা করা যায় একজন ব্যক্তি হিসেবে। আপনার পুরোপুরি নামটা এখন কি কোন সংগঠনের সাথে জড়িত আছে কিনা? আমার পুরো নাম মোহাম্মদ বিজয় আহমেদ বাদল, কিন্তু আমার ফেসবুক পেজ, আমার আইডি, চ্যানেলের নাম ছিল উপস্থাপক বিজয়, এবং গাজীপুরে আমাকে এই নামেই সবাই চিনতেন, যে উপস্থাপক বিজয় নামে। কিন্তু আরটিভিতে গত মাসের 5 তারিখে সাক্ষাৎকার হওয়ার পর তারা হানিফ সংকেত স্যারের সাথে কম্পেয়ার করে আমার নামকরণ করেন বিজয় সংকেত, মানে উপস্থাপক বিজয় থেকে হয়ে যায় বিজয় সংকেত, মানে হানিফ সংকেত স্যারের নামের কিছু অংশ এখানে যুক্ত করা হয়। এটা হয়তো বা সর্বোচ্চ একটা গর্বের বিষয়, এবং এরপরে সময় টিভি বা যে টিভি চ্যানেলগুলো আসতেছেন তারা ওই লেন্থেই কাজ করে যাচ্ছেন।